ইংরেজিতে কথা বলার সময় তুমি প্রথমে বাংলায় একটা সেন্টেন্স ভেবে নিলে, তাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে, তারপরে বললে। তুমি নিজেই বুঝতে পারছো এইভাবে ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। তাহলে সরাসরি ইংরেজিতেই ভাবতে হবে। ইন দিস ক্লাস ইউ আর গোয়িং টু লার্ন হাউ টু থিঙ্ক ইন ইংলিশ উইদাউট ট্রান্সলেটিং ইয়োর নেটিভ ল্যাঙ্গুয়েজ। আজকের ক্লাসে আমি তোমাকে 3টি খুব সহজ উপায় বলে দেব, যাতে তুমি ইংরেজিতে ভাবতে পারবে এবং খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবে। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। আমি ধরেই নিচ্ছি তুমি অল্প বিস্তর গ্রামার জানো, ইংরেজিতে লিখতে পারো, কিন্তু বলার সময় খুব স্লো হয়ে যাও। তাহলে প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হলো স্পিক স্লোলি। ফ্লুয়েন্সি ডাজ নট মিন ইউ হ্যাভ টু টক কুইকলি অ্যাট আ র্যাপিড পেস, বরং ফ্লুয়েন্ট তাকেই বলা হয় যে যে গতিতে বলা শুরু করে, না থেমে সেই গতিতেই বলে শেষ করতে পারে। প্রথম যখন তুমি ইংরাজি বলা শুরু করবে, তুমি কখনোই দ্রুত গতিতে বলা শুরু করবে না। তুমি নিশ্চয়ই দেখে থাকবে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, তারা খুব ধীরে সুস্থে ভেবেচিন্তে কথা বলেন। এটা কোনো অপরাধ নয়। ধীরে সুস্থে বলে তুমি যদি একই গতি, একই ফ্লো মেনটেন করতে পারো, ইট মিনস ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এখন ধীরে ধীরে ইংরাজি বললে তুমি ভাবার সময় পাবে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমরা যে বাংলা এত ফ্লুয়েন্ট বলি, এত দ্রুত বলি, তাহলে কি বাংলা বলার সময় আমরা ভাবি না কিছু? অবশ্যই ভাবি। কি ভাবি না, যখন আমরা বাংলায় কিছু একটা বলি, তখন সেই ঘটনার একটা ছবি খুব তাৎক্ষণিক আমাদের মনের পর্দায় ভেসে ওঠে। মনে করো তোমাকে যদি বলতে বলা হয় হাউ ইউ হ্যাভ স্পেন্ট দ্য মর্নিং, আজকে সকালটা তুমি কিভাবে কাটিয়েছো। একটুখানি চোখ বন্ধ করলেই তুমি সকালে কি করেছো সেই কাজটা দেখো, ছবিটা তোমার মনের পর্দায় ভেসে উঠছে। তার মানে বাংলায় যখন আমরা কথা বলি, তখন কথা বলতে বলতেই আমরা ভাবতে থাকি, আমাদের মনের মধ্যে এই ভাবনাটাই, থট প্রসেসটা চলতে থাকে। যেহেতু আমরা বলতে অভ্যস্ত, ওই জন্য ওই এক ঝলক ওই দৃশ্যটার কথা মনে করলেই আমরা বলতে পারি। তাহলে বাংলায় বলার সময় কি মনে করি আমরা? হয় সেই কাজটার কথা মনে করি, অ্যাকশনটা, অথবা সেই কাজটার সাথে কারা জড়িত এই দৃশ্যটা আমাদের মনের দৃশ্যপটে ভেসে ওঠে। তুমি নিজেই একটু ভেবে দেখো, তুমি দৃশ্যটা স্পষ্ট তুমি দেখতে পাবে। তাহলে ইংরেজিতে যখন ভাববে, তুমি কোনো একটা অ্যাকশন মানে কাজ তোমার চোখে ভেসে উঠল, অথবা সেই কাজটা কে করছিল তার সাথে জড়িত মানুষগুলো তোমার মনের পর্দায় এসে হাজির হলো। এইবার তুমি যখন বলা শুরু করবে, প্রথমে ছোট্ট ছোট্ট সেন্টেন্স বলবে। তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি অতীতের ঘটনাগুলো মনে মনে রিক্যাপ করতে পারো। তার মানে তুমি যদি সন্ধেবেলা এই ক্লাসটা দেখো, তাহলে তুমি একবার ভাবো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছো। তুমি যদি সকালেই ক্লাসটা দেখো, তাহলে তুমি গত রাতের কথা ভাবো তুমি কি করেছো। দেখো মনের দৃশ্যপটে কিছু না কিছু ছবি তোমার ভেসে উঠছে। এইগুলোকে তুমি সরাসরি ইংরেজিতেই ভাববে। যেমন এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, এখানে কয়েকজন হাঁটছে, এইভাবে ভাববো না, ওয়াকিং। সরাসরি কাজটা কি চলছে না, ওয়াক করছে, তারা হাঁটছে, ওয়াকিং ভার্বটাই ভাববো এবং সেন্টেন্সগুলো খুব ছোট্ট ছোট্ট রাখবো। তাহলেই কিন্তু এই ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে তুমি ইংরাজি বলা শুরু করতে পারবে। তাহলে প্রথমে প্র্যাকটিস করার সময় তুমি অতীতের মানে আগের দিনের বা কিছুক্ষণ আগে কি করেছো, এছাড়াও আমি আগের ক্লাসে তোমাকে শিখিয়েছিলাম কিভাবে ছবি দেখে বর্ণনা করতে হয়, পিকচার ডেসক্রিপশন। যখনই তুমি দৃশ্যপটে কোনো ছবি ভেসে উঠছে, তখনই সেই অ্যাকশন অথবা অ্যাকশনটা কোনো না কোনো ব্যক্তি তো করছে, পার্সন,
সেই অ্যাকশনটা বলা শুরু করো। কিন্তু স্যার সেন্টেন্সটা বলা শুরু করে আমি বারবার আটকে যাই কেন? তার সমাধান হলো এই 2 নম্বর পয়েন্টটা। এটা হলো দ্বিতীয় উপায়। কি না, ইউজ পারসন অ্যাজ সাবজেক্ট। সব সময় চেষ্টা করবে কোনো ব্যক্তি, পারসন যে অ্যাকশনটার সাথে জড়িত, তাকে সাবজেক্ট রেখে সেন্টেন্সটা বলার। এই একটা ছবি দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ একটি ছোট্ট মেয়ে তবলা বাজাচ্ছে। তুমি যদি তবলা দিয়ে বলা শুরু করো সেন্টেন্সটা, তাহলেই আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হলো কাজটা যে করছে সে হলো সাবজেক্ট, আর যে বস্তুটাকে নিয়ে কাজটা চলছে সে তো অবজেক্ট। আমি এই পেনটা কেনার কথা বলছি, মনে করো কাজটা কে করেছে না আমি। আই হ্যাভ বট দিস পেন। সেন্টেন্সটা খুব ইজি। তুমি যদি পেন দিয়ে বলা শুরু করো, তাহলে সমস্যাটা হলো তুমি ভয়েস চেঞ্জ করে ফেলছো তোমার অজান্তেই। তুমি প্যাসিভ ভয়েসে শুরু করে ফেলছো। এই কারণে তুমি অনেক সময় সেন্টেন্সগুলো বলতে গিয়ে আটকে যাও। দেখো, আই হ্যাভ বট দিস পেন, এই কথাটা যদি লিখি এই সেন্টেন্সটার দিকে দেখো, এটা অ্যাক্টিভ ভয়েসে বলা খুব সহজ। তার কারণ আমি একটা পারসন দিয়ে যে অ্যাকশনটা পারফর্ম করছে তাকে দিয়ে সেন্টেন্সটা বলা শুরু করেছি। তুমি যদি বলার সময় এই যে অবজেক্ট দিস পেন একে দিয়ে শুরু করো, তাহলে দেখো সেন্টেন্সটা কতটা কঠিন হয়ে গেছে। এখানে তোমাকে ভয়েস চেঞ্জের নিয়ম মনে রাখতে হচ্ছে। এই কারণে তোমাকে আমি বলবো যে বেশিরভাগ সেন্টেন্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল begin your sentence with a person or take the doer as the subject of your sentence. এতে তোমার ইংরাজি বলতে গিয়ে ছোট্ট ছোট্ট সেন্টেন্স কখনো আটকাবে না, আটকাতে পারে না। তাহলে সাবজেক্ট ঠিক রাখা এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই সম্পর্কে তুমি যদি আরো জানতে চাও, আমি আগেও একটা ক্লাস নিয়েছিলাম, তার লিংক আমি আই বাটনেও দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। তুমি এই ক্লাসটা শেষ করে দেখে নিতে পারো। তাহলে স্যার সবসময় কি এরকম পারসনকে সাবজেক্ট করা যায় না? তা আমি বলছি না। কারণ তুমি যদি কোনো বস্তুর কথা বলতে যাও, ইউ আর টকিং অ্যাবাউট অনলি অ্যান অবজেক্ট। সাপোজ দিস পেন, ইউ আর ডেসক্রাইবিং দিস পেন অনলি। তাহলে এর সাথে ব্যক্তির কোনো সম্পর্ক নেই পেনটার বর্ণনা করতে গিয়ে। তখন তুমি বলবে দিস পেন ইজ হোয়াইট। তার মানে কোনো বস্তুর নাম বা তাকে বর্ণনা করতে গেলে যেখানে পারসনের প্রয়োজন নেই, তখন যদি বস্তুটা অবজেক্টটাকেই সাবজেক্ট হিসাবে নাও, তাহলে আর কোনো অসুবিধা হচ্ছে না। দ্য নেম অফ মাই ক্যাট ইজ টমি। দেখো কোনো সমস্যা নেই। তাহলে যে অ্যাকশনটাই কোনো না কোনো পারসন জড়িয়ে আছে, ঠিক যেমন এই ছবিটার কথা বলছিলাম, দিস লিটল গার্ল ইজ প্লেয়িং অন তবলা। যদি তুমি তবলা দিয়ে শুরু করো, সেন্টেন্সটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে তোমাকে আমি দ্বিতীয় কথা যেটা শেখালাম সেটা হলো যত বেশি সম্ভব সেন্টেন্সে তুমি সাবজেক্ট হিসাবে কোনো না কোনো পারসনকে ইউজ করবে। সেন্টেন্সটায় ভুল হবার সম্ভাবনা কমে যাবে এবং তোমার ভাবনাটা খুব দ্রুত আসবে। তুমি সেন্টেন্সটা শুরু করছো, কমপ্লিট করতে পারবে। এখন তুমি বলতে পারো স্যার সব সেন্টেন্সই কি ছোট ছোট করে বলবো? এমন তো হয় না স্যার। হ্যাঁ নিশ্চয়ই। তুমি যদি বড় সেন্টেন্স বলতে চাও তাহলে কি করবে? এখানে তোমাকে বাংলা বাক্যের সাথে ইংরাজি সেন্টেন্সের যে বেসিক ডিফারেন্সটা আছে এটা তোমাকে আগে বুঝে নিতে হবে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি একটা সেন্টেন্স লিখে। এই সেন্টেন্সটার দিকে দেখো, আমি ভাত খেয়েছি। বাংলায় কি করি আমরা? ক্রিয়াপদটা সবার শেষে বলি। দেখো আমি 1 নম্বর পজিশনে ছিল, ভাত 2 নম্বর পজিশনে, খেয়েছি 3 নম্বর পজিশনে আছে। একে ইংরেজি বলার সময় 1 নম্বর পজিশনে যে সাবজেক্ট ছিল সে আছে, কিন্তু ভার্বটাকে তার পরেই নিয়ে আসতে হয় আর বাকিটা শেষে পাঠিয়ে দিতে হয়। তার মানে বাংলাতে ক্রিয়াপদটা, মূল ক্রিয়াপদটা শেষে থাকে, ইংরাজি বলার সময়
তাকে সাবজেক্টের পরেই নিয়ে আসতে হয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্যাটার্নটা তোমরা সবাই জানো। এখন বড় সেন্টেন্স বলার সময় যেটা হয়, আমি শুধু বাংলার সাথে তফাৎটা তোমাকে বোঝাচ্ছি। দেখো, আরেকটা সেন্টেন্স লিখেছি, আমি সবজি কিনতে মায়ের সাথে হেঁটে বাজারে যাব। দেখো, এত বড় একটা সেন্টেন্স, কিন্তু তোমার ইংরাজি বলার সময় তুমি ভাববে কিভাবে না, সবসময় শুধু সাবজেক্ট মানে কে কাজটা করছে আর কাজটা কি, এই শুধু অ্যাকশনটুকু ভাববে তুমি। সাবজেক্ট বলবে, পার্সন দিয়ে শুরু করতে বলেছি, তারপরেই অ্যাকশনটা বলবে, তার অ্যাকশনটা বলার পরে, কারণ ইংরেজিতে সেন্টেন্সটা এইভাবেই শুরু হয়। তাহলে দেখো, ইংরেজি বলার সময় আই যাব, উইল গো, এইবার যদি অবজেক্ট থাকে মানে ভার্ব রিলেটেড যা কিছু থাকবে এটা তারপরেই বলতে হয়, যেটা আমি তোমাকে আগে একাধিক ক্লাসে শিখিয়েছিলাম যে সাবজেক্ট আর বলার পরে ভার্ব বলবে, তারপরে কি, কাকে, কোথায়, এই তিনটে ইনফরমেশন ভার্ব রিলেটেড, এরা খুব জরুরি। তারপরে স্যার এতগুলো কথা কিভাবে বলবো, সাজাবো কিভাবে না, তারপরের কথাগুলো দেখো সাজাতে হয় না, তোমার মাথায় যেমন যেটা মনে আসবে পরপর বললেই হবে। এই সাবজেক্ট ভার্ব বলার পরে এইটুকু বলতে পারলেই, তারপরে দেখো এই অংশটাকে যদি আমরা পাল্টে দিই, আমি মায়ের সাথে হেঁটে সবজি কিনতে বাজারে যাব, এই যে কথাগুলো এলোমেলো করে দিলাম, কোনো অসুবিধা হলো বুঝতে? এর মানেটা কি পাল্টে গেল? আবার দেখো, আমি হেঁটে মায়ের সাথে সবজি কিনতে বাজারে যাব, তাহলে এই যে সাবজেক্ট আর ভার্ব বাদে, এই সাবজেক্ট আর ভার্ব বাদে এই যে অবজেক্ট যদি থাকে তো ভার্বের গায়েই লেগে থাকবে অবজেক্টটা, সেটা বলে নেবে। আর বাকি যে এক্সট্রা ইনফরমেশনগুলো, এর কিন্তু কোনো সিকোয়েন্স হয় না, এটাকে পার সাজিয়ে বলতে হয় না। তোমার মাথায় যতক্ষণ কথাটা আসছে তুমি বলো, যখন আর মাথায় কোনো কথা আসছে না থেমে যাও, ইট মিনস ফুল স্টপ, দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট। তাহলে এই সেন্টেন্সটা, এইরকম সেন্টেন্স বলার সময় কি বলবো, আই উইল গো টু মার্কেট উইথ মাই মাদার অন ফুট টু বাই ভেজিটেবলস। বিগিন আ নিউ সেন্টেন্স উইথ নিউ ইনফরমেশন, ইটস ভেরি ইজি। তাহলে ইংরাজিতে সরাসরি অ্যাকশনগুলো ইংরাজিতে ভাববে, কারণ তুমি খেলার ইংরাজি প্লে এটা জানো, হাঁটার ইংরাজি ওয়াক এটা জানো। তুমি ভাবার সময় সিনটা যখনই তোমার মাথায় এলো অ্যাকশনটা, তুমি আর হাঁটা ভাববে না, সরাসরি ওয়াক ভাববে। এবারে রিলেটেড পার্সন দিয়ে তুমি সরাসরি শুরু করবে, মাই ফ্রেন্ড ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড লাস্ট ইভিনিং। এই যে বলা শুরু করো সাবজেক্ট ভার্ব, রিলেটেড ইনফরমেশন বলো, বলার পরেই তুমি এক্সট্রা যা কিছু মনে আসবে বলতে থাকবে। এইভাবে খুব সহজেই তুমি সেন্টেন্স কমপ্লিট করতে পারবে। অকারণ ভয় পাওয়ার দরকার নেই, বলাটা শুরু করে ফেলো, সাবজেক্ট ভার্বটা আগে বলে ফেলো, তারপরে স্লোলি বলবে, বলতে বলতেই মাথায় ভাবনা আসবে, ওতেই তুমি বলতে পারবে, ফ্লোটা তোমার ঠিক থাকবে। দেখো, তোমার ফ্লুয়েন্সি খুব দ্রুত আসবে, আসতে বাধ্য। তাহলে স্যার এইটুকু করলেই কি আমি সবসময় ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবো? না, তোমাকে আরেকটা কাজ করতে হবে, প্রিপেয়ার সাম সেন্টেন্সেস। তুমি নিজে নিজে তোমার প্রয়োজনে লাগে এমন কিছু সেন্টেন্স তুমি খাতায় লিখে ফেলো। তুমি কোন প্রফেশনে আছো সেটা তো আমি জানি না, তোমাকে দৈনন্দিন যে কথাগুলো বলতে হয়, যে সংলাপ, যে কনভারসেশন করতে হয়, যে প্রশ্নগুলো করতে হয় বা যে প্রশ্নের উত্তর দিতে হয়, এই কোয়েশ্চেনগুলো তুমি খাতায় লিখে ফেলো। যেমন মনে করো, তুমি অফিসে গেলেই তোমাকে হয়তো বস তোমাকে বলেন প্রত্যেক দিন, হোয়াই আর ইউ সো লেট টুডে, মাঝে মাঝে হয়তো বলেন তুমি লেট হয়ে যাও। তখন কি করি না, আমরা ভ্যাবাচাকা খেয়ে যাই, কি বলবো খুঁজে পাই না। আচ্ছা ভেবে বলো তো, তুমি যখন স্কুল কলেজে পড়াশুনো করেছো, যখন কথা বলতে গিয়ে কোনো উত্তর খুঁজে পাও না, তখন তুমি কি করেছো না, আগের থেকে ভেবে গেছো, ও আমাকে আজকে এই কথাটা বললো, আচ্ছা কালকে যদি আমাকে এই কথাটা বলে তাহলে আমি ওর এইরকম জবাব দেব। আমরা মনে মনে বাংলাতেই প্রিপারেশন নিয়ে যাই না, বন্ধুদের সাথে, টিচারদের সাথে,
কলিগদের সাথে কথা বলার সময় যে এই রকম সমস্যায় পড়লে আমি এই রকম উত্তর দেব, ঠিক ইংরাজিতেও তোমাকে তাই করতে হবে। কিছু কমন সেন্টেন্স যেগুলো তোমার প্রায় লাগে, এগুলো তুমি তৈরি করে নেবে, কোয়েশ্চেনও তৈরি করবে, তার আনসারও তৈরি করবে। ইট মিনস ইউ হ্যাভ টু মেক সাম ইমাজিনারি কনভারসেশন। এইটা তুমি লিখে রাখলে কয়েকবার দেখতে দেখতে পড়তে পড়তে তোমার ঠোঁটের কাছে এসে যাবে অটোমেটিক। ঠিক যেমন বাংলাতে আমাদের যেটা হয়, কথায় আছে গাইতে গাইতে গাইয়ে, বাজাতে বাজাতে বাজিয়ে। ইট মিনস প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এছাড়াও অনেক সময় বাংলায় কথা বলার সময় আমরা যখন কথাটা মাথায় আসছে না, যখন ভাবি, তখন কি করি? চুপ করে থাকি না। তখন কি করি? কোনো বন্ধুর সাথে খেলা নিয়ে আলোচনা করতে গিয়ে কোনো টিমের নাম মনে আসছে না, তখন কি বলি? যে ওই যে বল না সেই টিমটার নাম কি, বলি না এরকম? আসলে এই কথাটা বলে আমি মনে করার চেষ্টা করছি, টাইম নিচ্ছি। ইংরাজিতেও তাই হয়ে থাকে। দ্য নেম অফ দ্য টিম ইউ নো ইজ লিভারপুল। এই যে ইউ নো কথাটা বললাম, আসলে এই কথাগুলো বলা হয় কি জন্য না, টাইম নিচ্ছি, মস্তিষ্ককে ভাবার সময় দিচ্ছি। এই রকম অনেক কথাই বলা যায়। কোনো নাম বলতে গিয়ে আই হ্যাভ জাস্ট ফরগটন দ্য নেম, আমি নামটাই ভুলেই যাচ্ছি। আবার আটকে গেলে কোনো কিছুর নাম বলতে গিয়ে আই ক্যান ডেফিনেটলি রিকল দ্য নেম, আমি কথাটা বলছি মানে কি, বলতে বলতে আমি ভাবছি। তার মানে এই কথাগুলো যদি তোমার রেডি থাকে, এই সেন্টেন্সগুলো, তোমার এই সেন্টেন্সটা ভাবতে আর সময় লাগবে না। এটা তুমি বলতে থাকছো আর তোমার ব্রেন ততক্ষণ সেই ইনফরমেশনটা, সেই কথাটা ভাবতে সুযোগ পাবে, সময় পাবে। এই জন্য কিছু তোমার কমন সেন্টেন্স যেগুলো তোমার অন দ্য ডেইলি বেসিস কাজে লাগে, সেই রকম সেন্টেন্স, সেই রকম কনভারসেশন, কিছু কোয়েশ্চেন, তার আনসার, যেগুলো তোমার ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, এই রকম তুমি লিখে রাখবে। যেমন আপনি কেমন আছেন, হাউ আর ইউ সবসময় না বলে হাউ ডু ইউ ডু, হোয়াট অ্যাবাউট ইউ স্যার, হোয়াট ইজ গোয়িং অন দিস ডেজ। কেউ হয়তো তোমাকে প্রশ্ন করলো হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, তখন তুমি বলতে পারবে অ্যাজ ইউজুয়াল, নাথিং স্পেশাল, অ্যাজ ইউজুয়াল স্পেন্ডিং আ মনোটোনাস লাইফ, এই একঘেয়ে যেমন চলে আর কি, ওই রকমই চলছে। আই এম সো ওই রকমই আছি। এইভাবে এই তিনটে কথা যদি তুমি মাথায় রাখো, তাহলে তোমার ইংরাজি বলার ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে। আর ইংরাজিতে বলার সময় ওই যে বললাম, তুমি বাংলায় ভার্বগুলোর কথা ভাববেই না, তুমি সরাসরি ইংরাজিতেই ভাববে। সাবজেক্ট আর ভার্বটা দিয়ে তো শুরু করো, তারপরে বলতে বলতে কথাগুলো আস্তে আস্তে মাথায় এসে যাবে, তুমি সেই অনুযায়ী বলতে থাকবে। আই হোপ ইউ ক্যান স্পিক ইংলিশ কোয়াইট ফ্লুয়েন্টলি ইন আ ফিউ ডেজ। কয়েক দিনের মধ্যেই তুমি কিন্তু ইংরাজি বলা শিখে যাবে। আর একটা বোনাস টিপ তোমার জন্য, শুধু ইংরাজি বললেই হবে না, ইউ হ্যাভ টু মেক ইউর ইয়ার্স ইউজ টু লিসেনিং টু ইংলিশ। তোমার কানটাকে ইংরাজি শোনার জন্য অভ্যস্ত হতে হবে। তার জন্য সবচেয়ে সহজ যে কাজটা তুমি করতে পারো, সেটা হলো তুমি বিবিসি নিউজ ইত্যাদি যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, ইংলিশ নিউজ চ্যানেল, যেখানে তোমার দেশের লোকেরাই ইংরেজিতে খবর পড়ছেন, বিদেশিদের উচ্চারণ বুঝতে একটু সমস্যা হতে পারে, তোমার দেশের মানুষরাই যেখানে খবরগুলো ইংরাজিতে পড়ছেন, সেই নিউজ চ্যানেলগুলো তুমি প্রত্যেক দিন 15 মিনিট কি আধ ঘন্টা দেখা অভ্যাস করতে পারো। এর থেকে যেমন তোমার স্টক অফ ভোকাবুলারি, অনেক ওয়ার্ড তোমার বাড়বে, তেমনি উচ্চারণের দিকেও তুমি নজর দিতে পারবে। আর তোমার কানটা শুনতে অভ্যস্ত হলে বলতে খুব সহজ হবে। তুমি 1 সপ্তাহ এটা অভ্যাস করে দেখো, তোমার বলার স্কিল অনেক ডেভেলপ করবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর স্পোকেন ইংলিশ সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো, ক্লাসগুলো যারা পাচ্ছ না, তাদের জন্য প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো পেয়ে যাবে। See you in the next class. Thank you for watching.